নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ৭ম চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, তা হলো পুনা চুক্তি সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে। চলো দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে। প্রশ্নটি আমি ৩ ভাবে আলোচনা করেছি। পরীক্ষায় যেকোনো একভাবেই দিতে পারে, কিন্তু অ্যান্সার কি হবে? দেখে নাও প্রথম স্ট্রাকচারটি কি? কোন প্রেক্ষাপটে পুনা চুক্তি ১৯৩২ স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তিতে কি বলা হয়েছিল? এটা ৮ নম্বরে আসতে পারে 4+4 করে। অথবা এই কোশ্চেনটি আরেক স্ট্রাকচারে দিতে পারে, দেখে নাও এটাও। কোন প্রেক্ষাপটে পুনা চুক্তি ১৯৩২ স্বাক্ষরিত হয়েছিল, বা এই চুক্তির শর্তগুলো কি, কি ছিল? ঠিক আছে? এটাও 4+4 করে আসতে পারে। কিন্তু অ্যান্সার সবগুলোর একই হবে। অথবা গোটা ৮ নম্বরেই দিতে পারে, পুনা চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে? এখন দেখে নাও অ্যান্সারটি। তথা তোমাদের একটা ভিডিওর মধ্যে পুনা চুক্তি সম্পর্কিত সব প্রশ্ন কভার হয়ে যাবে। দেখে নাও ভূমিকাটা কি দিবা। পুনা চুক্তি বা পুনা প্যাক্ট ভারতের দলিল আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যা সংঘটিত হয়েছিল ১৯৩২ সালে। তার পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৯৩২ সালে। এই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। দেখো এখান থেকে দুটো শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৯৩২ সালে। এবং এই চুক্তি তথা পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? ১৯৩২ সালে। এবং এই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। দুটো শর্ট কোশ্চেন হয়ে গেল। এটি ছিল দলিত শ্রেণীর রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব নিয়ে এক ঐতিহাসিক সমঝোতা। তারপর নিচে কি লিখে দেওয়া? নিচে বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো বা নিচে আলোচনা করা হলো। এখন প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে পুনা চুক্তি স্বাক্ষরিত, কি কারণে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি, এখন দেখে নাও। হেডিং করবা কি? প্রেক্ষাপট। এর মধ্যে সাব পয়েন্ট কি করবা? প্রথমে সামাজিক বৈষম্য ও দলিত শ্রেণীর অবস্থা। ব্রিটিশ শাসনকালে দলিত শ্রেণী তথা তথাকথিত অস্পৃশ্য, মানে অস্পৃশ্যদেরই কি বলা হতো? দলিত। ঠিক আছে? বা ডিপ্রেস ক্লাস। এই অস্পৃশ্য শ্রেণী বা দলিত শ্রেণী জনগোষ্ঠী সামাজিকভাবে বঞ্চিত ছিল। মানে তাদেরকে কেউ কাছে আসতো না, তাদেরকে কথাবার্তা, মন্দিরে প্রবেশ করতে পারতো, তারা জল ব্যবহার করতে পারতো না সাধারণ জলাধার থেকে। এজন্য এইসব সামাজিকভাবে তারা বঞ্চিত ছিল। হিন্দু হলেও বঞ্চিত। তাদের শিক্ষা, ধর্মীয় স্থান, এমনকি পানীয়র উৎসের ব্যবহারেও বাধা ছিল। মানে কি পানি, মানে কি এটা জল, জলের উৎস ব্যবহারে, মানে জল যেখান থেকে সে জনসাধারণ নিত আগেকার দিনে, জলাধার, পুকুর, ঠিক আছে? বা কোনো জলকূপ, ঠিক আছে? এইসব জায়গা থেকে তারা হিন্দুরা যেভাবে নরমাল ভাবে নিত, তারা হিন্দু হওয়া সত্ত্বেও তারা কি, যেহেতু দলিত এইজন্য বা তথা অস্পৃশ্য জাতি, তাই তারা ওইখান থেকে জলও নিতে পারত না, মন্দিরে প্রবেশ করতে পারত না, শিক্ষাও গ্রহণ করতে পারত না সকলের সাথে। এটাও ছিল একটা কারণ কি পুনা চুক্তি স্বাক্ষরিত হওয়ার। দ্বিতীয় কারণটি দেখে নাও। দ্বিতীয় পয়েন্ট কি করবা? র্যামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ড ১৯৩২ সালে। কমিউনাল অ্যাওয়ার্ড কবে স্বাক্ষরিত হয়? এটাও ১৯৩২ সালে স্বাক্ষরিত হয়েছিল। এবং কার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল? র্যামসে ম্যাকডোনাল্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ড মানে এটা কি বলতো? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকেই কি বলা হয়? বা ইংরেজিতে কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে? এটা বাংলাতেও লিখে দিতে পারো, র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক, বা তোমরা স্পেলিংটা একটু ইগনোর করো, কারণ পেন ট্যাবে লিখছি এজন্য একটু বেঁকে তেড়ে যাচ্ছে। বাটোয়ারা নীতি। ঠিক আছে? তোমরা ভালো করে লিখে নিও। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড, যেকোনো একটা পয়েন্ট করলেই হবে। কি এটা আমাদের? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ সালে কমিউনাল অ্যাওয়ার্ড, বা তোমরা বাংলাতে লিখে নিতে পারো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, ২ নম্বরের কোশ্চেন হয়ে যাচ্ছে, শর্ট কোশ্চেন হয়েছে। ২ নম্বরে দিতে পারে কি, কে কত সালের কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে? ২ নম্বরে আসতে পারে কি, ১৯৩২ সালে র্যামসে ম্যাকডোনাল্ড, বা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে ১ নম্বরের। মানে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে কি বলা হয়েছিল? যেখানে দলিত শ্রেণীর জন্য আলাদা নির্বাচনী বা সেপারেট ইলেক্টরেস নির্ধারিত হয়। অর্থাৎ তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করে, সাধারণ হিন্দু ভোটারদের থেকে আলাদা করে। মানে তাহলে কোন নীতিতে তাদের আলাদা আলাদা নির্বাচন অধিকার দেওয়া হয়েছে বা সেপারেট ইলেক্টরেট প্রদান করা হয়েছিল? কি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দ্বারা। এখন কি এর বিরুদ্ধে আবার গান্ধীজি কি করে? বিরোধিতা শুরু করে। এখন পয়েন্ট কি করবা? সাব পয়েন্টে গান্ধীজির বিরোধিতা। গান্ধীজি মনে করতেন এটি, এটি মানে কি, এই দলিতরা হিন্দু সমাজকে সরি, এটি মানে কি, এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যে আছে, এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যদি ঘোষণা হয়ে যায় বা এটা যদি একদম কার্যকর হয়ে যায়, তাহলে কি হিন্দু সমাজকে এটা ভাগ করে দেবে। কারণ মহাত্মা গান্ধী মনে করতেন দলিত হিন্দুরা হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু তারা তো হিন্দু সমাজের অংশ থাকলেও সুযোগ সুবিধা পেত না। পৃথক নির্বাচনী ক্ষেত্র মানে হিন্দু সমাজে মানে পৃথক নির্বাচন যদি ঘোষণা করা হয় দলিতদের জন্য, যেহেতু তারা হিন্দু সমাজের অংশ, তাহলে কি হলো? এটা হিন্দু সমাজের থেকে ওরা
তারা আলাদা হয়ে যায়। হিন্দু সমাজের কি একটা বিভাজন ঘটে যাবে। এতে ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতি বাস্তবায়ন করতে পারবে। গান্ধীজি একটা কথা বলেছেন তার ভাষায়, "সেপারেট ইলেক্টোরেট উড মিন দ্য ডিসইন্টিগ্রেশন অফ হিন্দুইজম।" সেপারেট ইলেক্টোরেট বা আলাদা নির্বাচনী ব্যবস্থা কি হিন্দু সমাজের একটা বিভাজনের একটি মাধ্যম। ঠিক আছে? এখন কি করে এই প্রতিবাদে মহাত্মা গান্ধী 1932 সালে 20 সেপ্টেম্বর পুনার ইয়ারওয়ালা জেলে অনশন শুরু করেন। মানে কি তিনি না খেয়ে দেয়ে জেলের মধ্যে থাকা শুরু করেন। যা গোটা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এখন কি করে গান্ধীজি তো বিরোধিতা করে। এখন কিন্তু ডক্টর আম্বেদকর তার মতামত জানান। তিনি কি বলেন? ভয়ন করে দেওয়া আম্বেদকরের অবস্থান। ডক্টর আম্বেদকর মনে করতেন দলিতদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন তারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আম্বেদকর মনে করতেন দলিতদের হিন্দু সমাজে প্রকৃত স্থান নেই। যদিও তারা হিন্দু, কিন্তু হিন্দু সমাজে তাদের স্থান নেই। তারা সামাজিকভাবে বঞ্চিত, শোষিত। তাই তাদের রাজনৈতিক অধিকার না দিলে তারা চিরকাল পিছিয়ে থাকবে। এখন ডক্টর আম্বেদকর কি বলেছিল? "উই ওয়ান্ট পলিটিক্যাল পাওয়ার বিকজ পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য কি টু অল সোশ্যাল প্রোগ্রেস।" মানে কি, আমরা কি রাজনৈতিক শক্তি চাই, কারণ রাজনৈতিক শক্তি একমাত্র আমাদের সামাজিক উন্নতির একমাত্র কি চাবিকাঠি। কিন্তু গান্ধীর জীবন রক্ষার জন্য বা জাতিগত ঐক্যের জন্য শেষ পর্যন্ত তিনি সমঝোতায় আসেন। মানে কি, যেহেতু মহাত্মা গান্ধী অনশন শুরু করে দিয়েছেন, তিনি এই দলিতদের পৃথক নির্বাচন এটা মানবে না। এইজন্য শেষ পর্যন্ত কি ডক্টর বি আর আম্বেদকর তার এই দলিতদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থার কি দাবি থেকে পিছে সরে আসে। এখন তারপরে তাদের মধ্যে কি হয় দেখেন। এই প্রেক্ষাপটে মানে এই যে মহাত্মা গান্ধী যেহেতু অনশন শুরু করে দিয়েছেন, তিনি মানবেন না দলিতদের জন্য পৃথক নির্বাচনী। এই প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে 24শে সেপ্টেম্বর 1932 তারিখে সমঝোতা হয়, যা ইতিহাসে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি নামে পরিচিত। বাংলাতেও লিখে দিচ্ছি, পুনা চুক্তি নামে তোমরা যদি বাংলাতে লিখতে চাও বাংলাতে লিখে দিতে পারো। পুনা চুক্তি নামে পরিচিত, পুনা প্যাক্ট নামে পরিচিত। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, পুনা চুক্তি বা কাদের মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছে? পুনা চুক্তি 1932 সালে 24শে সেপ্টেম্বর ডক্টর বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এমনকি পরের 4 নম্বর একটা কোশ্চেন কি ছিল? পুনা চুক্তির শর্তগুলো কি, কি ছিল? ঠিক আছে? বা পুনা চুক্তিতে কি, কি বলা হয়েছে? এগুলো এখানে বড় করে একটা পয়েন্ট করে দিবা, পুনা চুক্তি 1932 এর শর্তাবলী। মানে শর্তাবলী মানে কি, এটাতে কি, কি বলা হয়েছে? প্রথম পয়েন্ট করবা, আলাদা নির্বাচনের পরিবর্তে যৌথ নির্বাচন, বা শর্টকাট ছোট্ট পয়েন্ট দিতে হয়, যৌথ নির্বাচন। ঠিক আছে? দলিতদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা বাতিল করে যৌথ নির্বাচনী ব্যবস্থা করা। তাহলে প্রথম একটা শর্ত কি না, দলিতদের জন্য আলাদা নির্বাচন করা হবে না, সকলের সাথে যৌথ নির্বাচনই করা হবে। তারপরে পরের পয়েন্ট, দলিতদের জন্য সংরক্ষিত আসন। এটাতে কি করা হয় দেখেন, গান্ধীজি দলিত শ্রেণীর জন্য ব্রিটিশ ভারতের সংরক্ষিত আসন সংখ্যা ৭৮ থেকে বাড়িয়ে ১৫১টি করার দাবি মেনে নেন। মানে কি, যেহেতু মহাত্মা গান্ধীর কথা ডক্টর বি আর আম্বেদকর মেনে নিয়েছে, যেহেতু তিনি বলেছিলেন দলিতদের আলাদা নির্বাচন করতে না, যৌথ নির্বাচনই করতে সকলের সাথে, এই জন্য তিনি তার কথাটা মানছে। এই জন্য ডক্টর বি আর আম্বেদকরের কথাও তিনি একটা মেনে নেন। সেই জন্য তিনি কি করেন, দলিতদের আসন সংখ্যা ৭৮ থেকে বাড়িয়ে ১৫১টি করে দেন। গান্ধীজিও এটা করে দেন, যা পূর্ব ঘোষিত সংখ্যার চেয়ে বেশি ছিল। এছাড়া প্রাদেশিক পরিষদ ও কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য সংরক্ষিত আসন বা রিজার্ভ সিট রাখা হবে। প্রাদেশিক পরিষদে কয়টা সিট রাখে? ৭১টি সিট রাখে দলিতদের জন্য, এবং কেন্দ্রীয় আইনসভায় ১৮টি সিট রাখে কি দলিতদের জন্য। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। পরের শর্তটা কি ছিল? ২ টা শর্ত হয়ে গেল। এখন ৩য় শর্ত কি ছিল পুনা চুক্তির? সংখ্যালঘুদের অধিকার রক্ষা। সরকার সংখ্যালঘু শ্রেণীর শিক্ষা, কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট, এডুকেশন, সামাজিক উন্নতি তথা সোশ্যাল প্রোগ্রেস এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে চুক্তিতে উল্লেখ করেছিল। ঠিক আছে? কিন্তু বাস্তবে এটা অতটা কার্যকর হয়নি। ঠিক আছে? শিক্ষাগত সুবিধা। শিক্ষাগত ক্ষেত্রে কি, কি সুযোগ সুবিধা দলিতদের জন্য? দলিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও শিক্ষাগত সুযোগ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি এটাও কোনো অতটা কার্যকর হয়নি। রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। পরের পয়েন্ট কি? চতুর্থ পয়েন্ট, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। দলিত সম্প্রদায়ের মানুষকে স্থানীয় প্রশাসন স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠান ও পরিষদে অন্তর্ভুক্ত। মানে কি, দলিতরাও এই যে যত লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ইনস্টিটিউশন আছে এবং পরিষদ আছে, সেখানেও তাদেরকে নিয়োগ করা হবে, এটার কথা বলা হয়। তারপরে লাস্ট শর্ত একটা কি? তালিকা। দলিত প্রার্থীরা নির্বাচিত হবে সাধারণ ভোটারদের ভোটে। মানে দলিত প্রার্থীরা, যেই দলিত প্রার্থী হবে তার নির্বাচন হবে সাধারণ ভোটারদের ভোটেই তিনি নির্বাচন হবে। কিন্তু প্রাথমিকভাবে দলিত ভোটাররা প্রার্থীদের একটি ছোট তালিকা বেছে নেবে।
ঠিক আছে? এটা পয়েন্ট দেবে। তোমরা যদি ৪ টাও লিখতে চাও ৪ টা লিখলে আমি ৫ টা দিয়ে দিছি। যেকোনো ৪ টা দিলেও হয়, ৫ টা দিলে আরো ভালো। এমনকি পরীক্ষায় আমি আরেকটা এক্সট্রা, যদিও কোয়েশ্চেনটা শেষ, আমি একটা এক্সট্রা পয়েন্ট উল্লেখ করেছি, যদিও ২ নাম্বারে দিয়ে দিতে পারে বা বড় কোয়েশ্চেনেও লিখতে পারে। পুনা চুক্তির ফলাফল, এই চুক্তির ফলে কি হয়ে যায় বা পুনা চুক্তির তাৎপর্য। ১ নাম্বার, পুনা চুক্তির মাধ্যমে ভারতের রাজনীতিতে সংরক্ষণ নীতির সূচনা। এরপর পরীক্ষায় আসতে পারে ভারতে কোন নীতির মাধ্যমে সংরক্ষণ নীতি বা রিজার্ভেশন পলিসি চালু হয়েছিল? কিভাবে? পুনা চুক্তি বা পুনা ট্র্যাক্টের মাধ্যমে। ২য় পয়েন্ট, দলিতরা সাংসদ ও রাজ্য পরিষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ পায়। মানে দলিতরাও কি সাংসদ হতে পারে এবং রাজ্য পরিষদেও তাদের কি স্থান হয় এই চুক্তি দ্বারা। টিচার অনশন প্রত্যাহার করে এবং দেশে স্বস্তি ফিরে আসে। মানে কি গান্ধীজি যেহেতু অনশন শুরু করে দিয়েছে, গোটা দেশ একদম উত্তাল হয়ে গেছিল ভয়ে। এইজন্য তারপরে কি তিনি যখন ডক্টর বি আর আম্বেদকরের সাথে সমঝোতায় এসে গেলেন, তখন তিনি অনশন প্রত্যাহার করে নিলেন এবং গোটা দেশ কি শান্তিতে ফিরে আসে, মানে স্বস্তিতে ফিরে পায়। চতুর্থ, ডক্টর বি আর আম্বেদকর পরে বলেন, "দ্য পুনা প্যাক্ট ওয়াজ দ্য পলিটিক্যাল ডিফিট বাট এ মোরাল ভিক্টরি ফর দ্য ডিপ্রেসড ক্লাসেস।" ঠিক আছে? আরেকবার বলছি, "দ্য পুনা প্যাক্ট ওয়াজ এ পলিটিক্যাল ডিফিট বাট এ মোরাল ভিক্টরি ফর দ্য ডিপ্রেসড ক্লাসেস।" অর্থাৎ দলিতরা নিজেদের দাবিতে পুরোপুরি সফল না হলেও তাদের অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরি হয়। মানে কি তারা তাদের দলিতরা যে সমস্ত দাবি রেখেছিল সেগুলো সকল সফল হয়নি। সকল সরকার মানেনি। কিন্তু তাদের একটা অধিকার কি গোটা ভারতে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? গোটা ভারত দলিতদের অধিকার সম্পর্কে গোটা দেশ সচেতন হয়ে ওঠে। এজন্য তাদের কি একটা সম্মান বেড়ে যায় গোটা ভারতে। উপসংহার, পুনা চুক্তি ছিল মূলত কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড মানে কি বলছিলাম একটু আগে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ডের একটা সংশোধিত রূপ। মানে কি কমিউনাল অ্যাওয়ার্ডে যা কিছু বলা হয়েছিল তাকেই সংশোধন করে কি বলা হয়? পুনা চুক্তিতে বলা হয়েছিল। মানে একটু সংশোধন করে, মানে যা ভুল ছিল কমিউনাল অ্যাওয়ার্ডে বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সেটাকে ঠিক করে পুনা চুক্তিতে বলা হয়। এখানে দলিতদের আলাদা নির্বাচনী অধিকারের পরিবর্তে সংরক্ষিত আসন ও যৌথ নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়। ঠিক আছে? কমিউনাল অ্যাওয়ার্ডে আলাদা নির্বাচন ঘোষণাই হয়ে গেছিল দলিতদের। কিন্তু পরবর্তীকালে পুনা চুক্তিতে কি করে? না, দলিতদের জন্য নির্বাচন হবে কিন্তু যৌথ নির্বাচন হবে এবং তাদের জন্য সংরক্ষিত আসন থাকবে। ঠিক আছে? ওর মধ্যেই নির্বাচন হবে। এটি একদিকে দলিতদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করলেও অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজন কিছুটা রোধ করে। এই চুক্তির মাধ্যমে দলিত শ্রেণী ভারতের রাজনীতিতে স্বীকৃত স্থান পায়, যা পরবর্তীতে সংবিধান সংরক্ষণ নীতির ভিত্তি স্থাপন করে। মানে এই চুক্তির দ্বারা পরবর্তীকালে কি হয়? ভারতের রিজার্ভেশন পলিসি চালু হয়। এখন যেটা দেখতেছো এসটি, এসটি, এসসি, এসটি, এই রিজার্ভেশন পলিসিটাই চালু হয়েছিল এই চুক্তি দ্বারা। ঠিক আছে? ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।